আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ভারত পাকিস্তানকে সামুদ্রিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেব আরও 123 ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলের। এরপর রয়েছে ভারতে বিদেশি নামে মুসলিমদের দেশ ছাড়া। সর্বশেষ থাকছে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে মুসলমানদের সংখ্যা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তানকে সামুদ্রিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের সীমিত সংঘাত ও তার পরবর্তী কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশের নৌবাহিনীর সক্রিয় অবস্থানে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। আগামীতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সংঘাতে নৌবাহিনী বড় ভূমিকা থাকবে বলে বিশ্লেষকরা মনে করছেন। খবর আল জাজিরা। 2025 সালের 30 মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় বিমানবাহী জাহাজ INS বিক্রান্ত এই নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, নীরব থেকেও ভারতীয় নৌবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে। ভাবুন তো, যখন এরা মুখ খুলবে তখন কি হবে। তার 2 দিন পর 1 জুন পাকিস্তান নৌবাহিনী একটি মহড়া ঘোষণা দেয়, যেখানে তারা দেশের প্রধান সমুদ্র বন্দর ও উপকূলে সাব কনভেনশনাল ও অ্যাসিমেট্রিক হুমকি প্রতিহত করার অনুশীলন চালায়। এই প্রতিক্রিয়াগুলো ঘটে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সামরিক অভিযান, ভারতের অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুস শেষ হওয়ার 3 সপ্তাহের মধ্যে। এপ্রিলের 22 তারিখ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে এক হামলায় 26 বেসামরিক মানুষ নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। এরপর 7 মে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যেখানে অন্তত 51 জন নিহত হয়। পরবর্তী 3 দিন দুই দেশ একে অপরের বিমান ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ বিমান হামলা চালায়। যদিও সংঘাতকালে দুই দেশের নৌবাহিনী সরাসরি জড়িত হয়নি, তবে তারা পরস্পরের গতিবিধি নজরে রাখে এবং সক্রিয় প্রস্তুতি নেয়। স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে ভারতীয় বিমান বাহিনীর জাহাজ INS বিক্রান্ত আরব সাগরে পাকিস্তানের দিকে অগ্রসর হয়েছিল। পাকিস্তানও তার নৌবহর প্রস্তুত রাখে এবং একটি তুর্কি যুদ্ধজাহাজ করাচিতে এসে যৌথ মহড়া চালায়। ভারত এখন একটি ব্লু ওয়াটার নেভি গড়তে চাইছে, অর্থাৎ এমন একটি নৌবাহিনী যেটি মহাসাগর পাড়ি দিয়ে অভিযান চালাতে পারে। ভারতের নৌবাহিনীতে আছে 29টি বড় যুদ্ধজাহাজ, 2টি বিমানবাহী জাহাজ ও 18টি সাবমেরিন। অন্যদিকে পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট ও প্রতিরক্ষামূলক। তাদের মূল লক্ষ্য উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক বাণিজ্য রক্ষা করা। পাকিস্তানের নৌবাহিনীতে নেই বিমানবাহী জাহাজ বা ডেস্ট্রয়ার, তবে আছে 11টি ফ্রিগেট ও 8টি সাবমেরিন। বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতের সংঘাতে নৌবাহিনী আরও সক্রিয় ভূমিকা নিতে পারে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য এবং পাকিস্তানের মহড়া সেই সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়। তবে এমন সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকিও হতে পারে। পাকিস্তানি বিশ্লেষকরা বলেছেন, ভারত যদি করাচির মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় তবে তা বড় ধরনের প্রতিক্রিয়া ডেকে আনবে। তবে সম্ভবত ভারত গোপনে নজরদারি চালিয়ে প্রয়োজন হলে হামলা চালাবে, যেটি আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। 1947 থেকে 1971 সাল পর্যন্ত 3টি যুদ্ধে ভারত পাকিস্তানের নৌবাহিনী বিভিন্নভাবে অংশ নেয়। 1971 সালের যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচি বন্দরে ভয়াবহ হামলা চালায়। অনেক জাহাজ ধ্বংস হয় এবং পাকিস্তান সাবমেরিন খাঁজেই ডুবে যায়। আরও 123 ফিলিস্তিনকে হত্যা ইসরায়েলের। অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও 123 জনের লাশ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় 474 জন আহত হয়েছে। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যামূলক অব্যাহত অগ্রাসনে এখনও পর্যন্ত 55,104 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,27,394 জনে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা ও আনাদোলুর। বিবৃতিতে আরও জানানো হয়, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছতেই পারছেন না। এর ফলে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা 61,700-এর বেশি বলে উল্লেখ করেছে। জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে গত 18 মাস থেকে গাজায় ফের আক্রমণ শুরু করে। নতুন এ দফায় ইসরায়েলি 4,821 জনকে হত্যা ও 15,000
535 জনকে আহত করেছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালে এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় ইসরায়েলের চালানো যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয়েছে। গোটা গাজা উপত্যকা এখন চরম মানবিক সংকটে ভুগছে। টানা 20 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি অবরোধের মুখে সেখানে স্বাস্থ্যসেবা, পানি, বিদ্যুৎ ও খাদ্যের মারাত্মক ঘাটতি বিরাজ করছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও রাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধ, অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানালেও গাজায় দখলদার ও বর্বর ইসরায়েলের হামলা অবরোধ অব্যাহত রয়েছে। ভারতে বিদেশি নামে মুসলিমদের দেশ ছাড়া। ভারতে বিদেশি আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে, এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দেশটির মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, কর্তৃপক্ষ নির্বিচারে লোকজনকে দেশ থেকে বের করে দিচ্ছে। এই বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে। খবর রয়টার্স ও টেলিগ্রাফে। একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, মে থেকে উত্তর পূর্ব ভারতে আসাম রাজ্যে 303 জন বাংলাদেশি পুশব্যাক করেছে। গত কয়েক বছরে বিভিন্ন ট্রাইব্যুনাল বিদেশি ঘোষিত 30,000 মানুষের মধ্যে থেকে পুশব্যাক করা হয়। আসামে এ ধরনের ব্যক্তিরা সাধারণত দীর্ঘদিনের বাসিন্দা, তাদের পরিবার ও জমিজমা উভয় রাজ্যে রয়েছে। এই রাজ্যে লক্ষাধিক পরিবার রয়েছে যাদের শিকড় বাংলাদেশে। মানবাধিকার কর্মীরা বলছে, তাদের মধ্যে অনেকেই এবং তাদের পরিবারকে প্রায় ভুলভাবে প্রধানত হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতীয় বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়। তারা এতটা দরিদ্র যে উচ্চ আদালতের ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্যও রাখে না। সরকারের রোষে পড়ার আশঙ্কায় মানবাধিকার কর্মীরা বলছে, এই বিতরণ অভিযান শুধু মুসলিমদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে আসাম সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল টেলিগ্রাফ, তবে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। বাংলাদেশ সংলগ্ন 260 কিলোমিটার সীমান্তে থাকা আসাম গত মাস থেকে রাতে অন্ধকারে পুশ ইন শুরু করেছে। আসামে এ ধরনের পদক্ষেপ রাজনৈতিকভাবে জনপ্রিয়। সম্ভাব্য বাংলাদেশি বংশোদ্ভূত বা বাঙালি ভাষাভাষীদের স্থানীয় অসমীয়া ভাষাভাষীরা বিশেষ করে চাকরি বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার রাজ্যে বিধানসভায় বলেছে, বিদেশি বিতরণের বিষয়ে সুপ্রিম কোর্টের চাপ রয়েছে। আমরা 303 জনকে পুশব্যাক করেছি। এই পুশব্যাক আরও তীব্র করা হবে। রাজ্যকে বাঁচাতে আমাদের কারও সক্রিয় উদ্যোগী হতে হবে। বিচারাধীন অবস্থায় বহিষ্কৃতদের মধ্যে কয়েকজন ফেরত আনতে বাধ্য হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের একজন 51 বছর বয়সী প্রাক্তন স্কুল শিক্ষক খায়রুল ইসলাম। তাকে 2016 সালে একটি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। খায়রুল বলেন, 23 সালে পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর ডিটেনশন সেন্টার হয়ে সীমান্তে পৌঁছায়। আমাদের চোখ বেঁধেও হাত বেঁধে নিয়ে যাওয়া হয়। রাতের আধারে 14 জনকে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বাংলাদেশি গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ওই 14 জনকে নো ম্যানস ল্যান্ড রেখে দেয়। খায়রুল জানান, তার স্ত্রী আসাম পুলিশকে জানালে তাকে ফেরত নেওয়া হয়, কিন্তু অন্যদের কোনো খবর তারা জানে নাই। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে মুসলমানদের সংখ্যা। বিশ্বজুড়ে গত 10 বছরে মুসলমানদের সংখ্যা অন্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে ইসলাম এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 2010 থেকে 2020 সাল পর্যন্ত এই এক দশকের উপরে গবেষণা চালানো হয়েছে। তো সোমবার পিউ রিসার্চের গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ শীর্ষক এক গবেষণায় বলা হয়েছে, ইসলাম ধর্মে এই প্রবৃদ্ধি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল। গবেষণায় আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মান্তরের ভূমিকা খুবই সামান্য। গবেষণায় বলা হয়েছে, মুসলিমদের সন্তানের সংখ্যা অন্য সব বড় ধর্মের অনুসারীদের তুলনায় বেশি এবং মুসলিমরা তুলনামূলকভাবে কম বয়সী। 2015 থেকে 2020 সালের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় উল্লেখ করা হয়েছে, গড়ে একজন মুসলিম নারী তার জীবনে 2.9টি সন্তান জন্ম দেয়, যেখানে একজন অমুসলিম নারীর গড় সন্তান সংখ্যা 2.2। গবেষণায় 2010 থেকে 2020 সালের মধ্যে বিশ্বের ধর্মীয় অনুপাতে কী পরিবর্তন এসেছে তা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, খ্রিস্ট ধর্ম এখনও বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। বিশ্বের মোট প্রায় 230 কোটি মানুষ এখনও এই ধর্মের অনুসারী, তবে ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে ব্যবধান দিন দিন কমছে। গবেষণার তথ্য মতে 2010 সালের পর থেকে বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা 1.8% কমেছে। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে মূলত সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতেই। ইসলাম ধর্মের সবচেয়ে বড় প্রবৃদ্ধি দেখা গেছে কাজাকিস্তান, বেনিন ও লেবাননে। অন্যদিকে ওমান, তাজিকিস্তান মুসলিমদের অনুপাত কমে গেছে। রাষ্ট্রে ধর্মীয়ভাবে কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক নেই এমন মানুষের সংখ্যা 2010 সালের তুলনায় 97% বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ধর্মহীন মানুষ বাস করে চীনে। সেখানে প্রায় 130 কোটি মানুষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন।
পিউ রিসার্চের বিশ্লেষণে দেখা গেছে এখনও 60% দেশ ও অঞ্চলের খ্রিস্ট ধর্মের অনুসারীরাই সংখ্যাগরিষ্ঠ। তবে খ্রিস্ট ধর্মের অনুসারীর সংখ্যা 40টি দেশে অন্তত 5% করে কমেছে এবং মাত্র একটি দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই গবেষণা সংস্থা এই কমার একটি কারণ নিয়ে হিসেবে দেখিয়েছে, অনেক মানুষ খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছে। তারা যেই ধর্মে বড় হয়েছে পরবর্তী সময় সেই ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম গ্রহণ করেছে। এমন প্রাপ্তবয়স্কর সংখ্যা গণনা করে পিউ এই বিশ্লেষণ করেছে। গবেষণায় দেখা গেছে 2010 থেকে 2020 সালের মধ্যে প্রতি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে সেখানে 3 জন খ্রিস্ট ধর্ম ত্যাগ করেছে।